গোবিন্দপুর গ্রামে অন্যান্য বারের তুলনায় এবারে ফসল খুব ভালো হয়েছে, তাই গ্রামবাসীদের আনন্দের সীমা নেই। ওই দেখো, বটগাছের তলায় এই নিয়ে সন্ধ্যাকালীন আড্ডায় সবাই মেতেছে। বুঝলে হারু, এবার ধানের ফলন গতবারের চেয়ে অনেকটাই বেশি হয়েছে। চাষের খেতে গেলেই মনটা ভরে উঠছে গো। হ্যাঁ হ্যাঁ, এবারে আমার খেতে আলু অন্যান্য বারের চেয়ে অনেকটাই বেশি হয়েছে। আর ভোলার মাঠে তো সবজি ধরছেই না। কি হে ভোলা, ঠিক তো? তা যা বলেছ ভায়া, সবই ঠাকুরের কৃপা। নইলে এইবারে পর্যাপ্ত বৃষ্টি আর রোদ যে পাবো তা তো ভাবিনি। সে তুমি ঠিকই বলেছ ভোলা, এবার ভালোই ভালোই ফসল ঘরে তুলতে পারলে তবে শান্তি। বারবার কৃষের কাছে পরাস্ত হয়েও বল্লাল তার লক্ষ্যে স্থির। কৃষকে জব্দ আর গোবিন্দপুরকে ধ্বংস ও করবেই। গোবিন্দপুরের শান্তি নষ্ট করার পথে প্রথম বাধা কৃষ। যতক্ষণ না আমি ওকে জব্দ করতে পারছি, আমার শান্তি নেই। মাখি, এই মাখি, বলি কোথায় গেলি? বলুন ওস্তাদ, কি হলো? গোবিন্দপুরের কি সংবাদ এখন? গোবিন্দপুর গ্রামে খুশির হাওয়া বইছে ওস্তাদ। গতবারের চেয়ে এবারে ফসলের পরিমাণ অনেক বেশি হয়েছে। কিছু একটা করুন। সে কি, ফলন বেশি হয়েছে? ঠিক আছে, কিন্তু সে ফসল তো এখনো কাটা হয়নি। দেখ এবার কি হয়। ওম রিং 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 যা, ওম রিং 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 যা। আয় আয় ওরে আয়। যা কালো ঘুটঘুটিয়া, ভাসিয়ে দে গোবিন্দপুর, যা। সে আবার কে ওস্তাদ? ও হচ্ছে কালো ঘুটঘুটিয়া। বৃষ্টি নামিয়ে ভাসিয়ে দেবে গোবিন্দপুর। ফসল কাটার হবে না। ওরা কাঁদবে আর আমি হাসবো। গোবিন্দপুরে চাষি ভাইদের ব্যস্ততা তুঙ্গে, কারণ 2-4 দিনের মধ্যেই ফসল কাটা শুরু হবে। কৃষ, রানী, বলাইয়ের সেই নিয়ে মাথা ব্যথা নেই। ওরা নিজের মতো খেলতে ব্যস্ত। এই বলাই, এবার তোর পালা, বল খুঁজে নিয়ে আসার। সে কি, আমি? না বাবা না, ওই খেতে নামবো না। যাও না বলাই দাদা, তা না হলে আজ আর খেলাই হবে না। আরে বাবা, এখন খেতে নামলে যদি কেউ দেখে নেয় তাহলে আর রক্ষে নেই। দুমদাম করে লাঠি পেটা করবে। শুনলি না, 2-4 দিনের মধ্যেই ফসল কাটবে। হ্যাঁ, বলাই ঠিকই বলেছে। ছাড়, আজকে আর খেলা হবে না, যে যার বাড়ি যাই। আরে এত হাওয়া দিচ্ছে কেন? ওরে বাবারে! সত্যি তো, কিন্তু এখন তেমন হবার কথা নয়। এই রে, কি হবে এবারে? এ তো প্রলয় হবার উপক্রম। গোয়াল ঘরের চাল উড়ে যাবে না তো? তাহলে তো মহা বিপদ। গরুগুলো তো মহা মুশকিলে পড়ে যাবে। এই অসময়ের বৃষ্টির জন্য ফসলগুলো না নষ্ট হয়ে যায়। যত তাড়াতাড়ি থামে ততই মঙ্গল। এই দেখো, বোঝো কাণ্ড। এই অসময়ের বৃষ্টি যে আমার ক্ষেতের সব ফসল নষ্ট করে দেবে। ভালোই ভালোই কাল সকাল হলেই আমি সব ধান ঘরে তুলে নেব বাবু। হে ঈশ্বর, এই অকালে বৃষ্টি কেন দিলে ঠাকুর? খেতে জল ঢুকলে যে আলুগুলো নষ্ট হয়ে যাবে। দেখলি তোমার কি বলেছিলাম না, এই গোবিন্দপুর গ্রামকে শান্তিতে আমি কিছুতেই থাকতে দেব না। সত্যি ওস্তাদ,
এবার তো ভেসে যাবে গ্রাম, ডুবে যাবে ক্ষেত, নষ্ট হয়ে যাবে সব ফসল। তবে এই ঝড় বৃষ্টির প্রভাব ততক্ষণই, যতক্ষণ না পর্যন্ত ওই মেঘকে কেউ আগুনে পোড়াতে পারছে। তবে তা যে সে আগুন নয়, চকমকি পাথর ঘষে আগুন জ্বালাতে হবে। সেই আগুনই পারবে বাষ্প করে উড়িয়ে দিতে কালো ঘুটঘুটিয়াকে। হায় হায় নগেনদা, দেখুন আপনার ধান গাছগুলো প্রায় সব ডুবে গেছে। এই ভোলা, তাড়াতাড়ি আয়, নগেনদার হাতে হাতে যতটা পারি ধান কেটে সাহায্য করি। আমরা তিনজন মিলে কিছুটা ধান কেটে ওই মাচার ওপর রাখতে পারি। হায় হায় রে, আর তো কিছুই বাঁচাতে পারলাম না। চলো এবার তোমার ক্ষেতের দিকে যাই ভোলা, যতটা পারি বাঁচানোর তো চেষ্টা করি। প্রায় অর্ধেকের বেশি সবজি গাছগুলো নষ্ট হয়ে গেছে। জলের মধ্যে ইতিউতি ভাসছে পটল, বেগুন, ঢেঁড়স। ও বাবা ভোলা, তুমি যতটা পারো এই এই পটলগুলো একটু তোলো, আমি ওদিক থেকে বেগুন আর লঙ্কা তোলার চেষ্টা করছি। হে ঈশ্বর, এমনটা কেন করলে? আয় বাবা আয়, দেখ কি সর্বনাশ হয়ে গেছে, হাঁড়ি কড়া সব জলে ভাসছে। মা, আমি তোমায় সাহায্য করছি সব গুছিয়ে নিতে। আজকে তোর বাবাও বাড়ি নেই, কি যে করি মাথা কাজ করছে না আমার। ও মা, কি হচ্ছে গো এইসব? আমরাও কি এই জলেই ডুবে যাব গো? না মা, কিচ্ছু হবে না, শান্ত হয়ে যা মা, একটু পরেই বৃষ্টি থেমে যাবে। কৃষ, তুই গরুগুলোকে নিয়ে জমিদার বাড়িতে যা, ওখানে একটু আশ্রয় পাবে। আমি এদিকটা সামলে নিচ্ছি। কিন্তু মা, তুমি একা। তুই যা, আমার চিন্তা করিস না, আমি সামলে নিতে পারবো। আচ্ছা মা, আমি যাচ্ছি। শোন বাবা, যাওয়ার সময় একবার রানী আর বলাইয়ের বাড়িও ঘুরে যাস। পারলে ওদের নিয়েও জমিদার বাড়ি চলে যাস, ওখানে অন্তত আশ্রয় আর কিছু খাবার পাবে। আরে তোরা আয় আয়, আহারে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে তোদের? মা আমাদেরকে এখানে পাঠিয়ে দিলেন, গোয়াল ঘরে জল ঢুকে গেছে, হয়তো একটু পরে ছাদটাও উড়ে যাবে, তাই গরুগুলোকে নিয়ে একটু আশ্রয়ের জন্য এলাম। তা বেশ করেছিস। এই কে আছিস, গরুগুলোকে নিয়ে গিয়ে ঘাস খেতে দে, আর এই বাচ্চাগুলোর জন্য গরম দুধ নিয়ে আয়। যা বাবা, তোরা দুধ খেয়ে মুন্নির ঘরে গিয়ে বিশ্রাম নে। তোরা যা, আমি একটু পরে আসছি, আমার একটা কাজ মনে পড়ে গেছে। হে প্রভু, এই বিপদ থেকে উদ্ধার করো আমাদের সবাইকে। কি ভুল হয়ে গেছে প্রভু, কেন রেগে আছো আমাদের উপর? প্রভু, ক্ষমা ভিক্ষা দাও আমাদের প্রভু। প্রভু, ক্ষমা ভিক্ষা দাও প্রভু। কৃষ, চোখ মোছো কৃষ। প্রভু, তুমি এসেছো, আমাদের ক্ষমা করে দাও প্রভু। এবার এই ধ্বংসলীলা বন্ধ করো, গ্রাম পুরো তছনছ হয়ে গেছে যে। আমি তো রেগে নেই কৃষ, এর পিছনে আছে কালো ঘুটঘুটিয়ার হাত। তোমায় ওকে জব্দ করতে হবে, তার জন্য তোমাকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে যেতে হবে জঙ্গলে। পূর্ব দিকের বড় বটগাছটার ঝুড়ি দিয়ে বাঁধতে হবে ওকে, আর পোড়া মন্দিরে থাকা চকমকি পাথর দিয়ে আগুন জ্বালিয়ে তবেই ওকে বাষ্পে পরিণত করা যাবে। কিন্তু কালো ঘুটঘুটিয়েকে কোথায় পাবো? বড় মাঠের মাঝে তাল গাছে বসে আছে ওই কালো ঘুটঘুটিয়া। মুষলধারে বৃষ্টি আর সঙ্গে বিদ্যুতের ঝলকানি সব উপেক্ষা করে
বড় বটগাছের ঝুড়ি ছিঁড়ে বড় মন্দিরের চকমকি পাথর খুঁজতে আসে কৃষ আর টুনি। টুনি রে, এই অন্ধকারে কি করে পাবো চকমকি পাথর? কৃষ দেখো, ওই ভাঙা কলসির পাশে আছে পাথর। কালো ঘুটঘুটিয়া গাছে বিশ্রাম নিচ্ছে, এই সুযোগে তাড়াতাড়ি ছুঁড়ে দাও ওই বট গাছের ঝুড়ি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এত সাহস কার? আমায় প্রতিরোধ করার সাহস কে দেখায়? আমি কৃষ, এই গোবিন্দপুরের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার খেলা শেষ। পরের দিন সকালবেলা যে যার খেতে গিয়ে অবাক হয়ে যায়। হে কি, ধান, আলু আর অন্যান্য সব ফসলই অক্ষত আছে। সারা গ্রামে খবর রটে যায় এই অসম্ভবকে সম্ভব করেছে কৃষ। এইভাবেই আমাদের পাশে থেকো প্রভু। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।